আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই বিজয়ের বিজয়ী শুভেচ্ছা। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ এই দেশেরই একজন সাধারণ নাগরিক, নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক সদস্য এবং ফেনী জেলার আহ্বায়ক। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। সে আমরা ছোটকাল থেকে অনেক স্বৈর শাসকের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে দেখেছি। মোটামুটি না বলাই চলে, তারা কিন্তু আমার মুক্তিযুদ্ধকে কিন্তু সবসময় টুটে ধেপে ধরেছে। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি। 1980-তে 75-এ 15ই আগস্টের পর 80 ইভেন 90 পর্যন্ত, অভ্যুত্থানের আগ পর্যন্ত, বিশেষ করে 75-এর পর থেকে 80, 87 এই সময়কার সময়ও অত্যন্ত কঠিন সময় ছিল। জয় বাংলা বলা যেত না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ বাজানো যেত না। 15ই আগস্টের জন্য আমরা যে একটা ভোজের আয়োজন করে গরিব দুঃখীদের বিতরণ করে তা করা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। একবার আমি এরশাদের শাসন আমলের প্রথম দিকে শুরুকালে নটরডেম কলেজের উল্টা পাশে আমারই কিছু বন্ধু বান্ধব, তারা 15ই আগস্ট পালন করবে। আমাদের বন্ধু বান্ধবের ভিতরে যে মতাদর্শ থাকুক না কেন, কোনো দ্বন্দ্ব কখনো ছিল না। তখন আমার ইচ্ছে হলো যে আমি 15ই আগস্ট সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে আমি 7 মার্চের ভাষণটি বাজাবো। দুঃখজনক এবং কষ্টকর, তখনকার সময় বঙ্গবন্ধুর ভাষণের যে সিডি কপিটা পাওয়া যেত স্টেডিয়ামের সুইমিং পুল মার্কেটে। মানে এই ধরনের সিনেমা বলেন, সঙ্গীত বলেন, এই সিডি কপিগুলি ওখান থেকে পাওয়া যেত। ওখান থেকে এনে কেউ সিনেমা দেখতেন, গান শুনতেন। আমি সারা দিন খুঁজে আমি পেলাম না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ। পাটুয়াটুলিতে গেলাম, তাও পেলাম না। পরবর্তীতে সিদ্দিক বাজার আমার এক বন্ধু ছিল, রাত্রে প্রায় 10টার দিকে তার বাসায় গেলাম। পাটুয়াটুলি তখন সিটি ব্যবসার বা সঙ্গীত, আমাদের যেটা ফিল্ম, চলচ্চিত্রের সিডি কপি, মানে সাংস্কৃতিক মূল্য, এগুলি সবকিছুই ওগুলো ছিল হোলসেলার। তখন আমার বন্ধু রাত্রে 10টা থেকে 10:30টার ভিতর তারই এক বন্ধুর বাসায় আমাকে নিয়ে গেল। সেই বন্ধুটি এখনো মনে পড়ে। তৎকালীন সময়ে এটি যত সম্ভব 82 দিকের ঘটনা হবে, 82-83। সে ভাষণের সিডিটি এনে আমার বাসায় রাখলাম। আমি জানি সকালবেলায় যখন আমি ভাষণটি বাজানো শুরু করব, 5 মিনিটও লাগবে না হুইসেল বাজিয়ে পুলিশ আসতে। যেই আমি ভাষণটা লাগিয়ে দিলাম, তখন মতিঝিল থানা ছিল আজকে যে পল্টন থানা। সেখানে বৃহৎ আঙ্কির ছোট মাত্র একটা বিল্ডিং, তার পাশে পুরোটাই ছিল পুকুর, পিছনে বা সাইডে। এই এনে যখনই আমি 7ই মার্চের ভাষণটা দিলাম, ঠিক আমার আন্দাজে এরকম 7 থেকে 10 মিনিটও লাগলো না, 5-6 মিনিটের ভিতরে চলে আসতেছে। আমি জানি, আমি প্রস্তুত ছিলাম। তাড়াহুড়ো করে সিটটা বের করে দিয়ে আরামবাগের গলি দিয়ে ঢুকে ওই ফকিরাপুল দিয়ে ঢুকে টিএনটি কলোনি হয়ে ওই শাহজাহানপুরে গিয়ে আমার এক আত্মীয়র বাসায় রেখে আসলাম। এই ছিল পরিস্থিতি। মানে 75-এ 15 আগস্টের পর পরবর্তী যত সরকারগুলি মুক্তিযুদ্ধ বলতো, স্বাধীনতা বলতো, তার ভিতরে 75-এর উপর যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, একজন মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান, উনিও এই মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযুদ্ধকে দাবিয়ে রাখার যত কৌশল আছে করেছেন। তার পরবর্তী সরকার একই ধারা উপলব্ধি করেছেন। কথাটা এই জন্য বললাম, এই দেশে একটা অপশক্তি, ঘৃণিত শক্তি, ধিকৃত শক্তি, বাকিদের প্রেতাত্মা রাষ্ট্রের জন্য কলঙ্কিত একটি গোষ্ঠী 47 ছিল। ভারত বিভাগের সময় বিরোধিতা করেছে ব্রিটিশের পক্ষে। তার পরবর্তীতে বাংলাদেশ থেকে যখন পাকিস্তান হয়, পাকিস্তান থেকে যখন ভারত থেকে যখন পাকিস্তান আলাদা হয়, তখনও তারা তলে তলে ভিতরে ভিতরে গোপন আঘাত করে পাকিস্তানেরও কিন্তু বিরোধিতার ভিতরে ছিল, যদি এটা অনেকে বলে না। মানে এদের কাজই হলো, আদর্শই হলো আগা থেকে আপাদমস্তক বাওতাবাজি। তারই ধারাবাহিকতায় স্বাধীনতার
মুক্তিযুদ্ধ সেটারও বিরোধিতা। বিরোধিতা বলতে বিরোধিতা নয়, একেবারে হিংস্র খুনির মতো নরঘাতক। 25শে মার্চের কালো রাত্রি ঢাকায় আমরা ছিলাম, দেখেছি কি ভয়ঙ্কর। আমার বাসা তখন পল্টনে রবির বিল্ডিং এ ছিল। থাকতে পারি না, কিছুদিন পরে চলে যেতে হয়েছে নানার বাড়িতে। তারপরেও আমরা 26শে মার্চের আলোকসজ্জা হতো, স্বাধীনতা দিবসে 16ই ডিসেম্বর, তারপরেও মতিঝিল এলাকায় বাচ্চা কাচ্চা নিয়ে আলোকসজ্জা দেখত। এতটুকু বাধা দিতে পারে নাই, বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ এই জোয়ার তো এটা একটি গোষ্ঠী, গুটি কয়েক, এদেরকে গুণা যায়। আর ওরা হলো পাখিদের প্রেতাত্মা, আর আমার রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। এই চিত্র, এবং তাদের একদিকে হলো তারা বলে ধর্ম, আর অন্যদিকে যত অপকর্ম রাষ্ট্রের বিরোধীতে পাখিদের প্রেতাত্মা হয়ে দালাল হয়ে এই রাষ্ট্রটিকে মহান মুক্তিযুদ্ধে যা ঘটিয়েছে, এদের আন্ডা বাচ্চাদেরকে পর্যন্ত ক্ষমা করা উচিত হয়নি স্বাধীনতার পরবর্তী সরকার। এই পরবর্তী সরকার এটা কোনোভাবে উচিত হয়নি যে ক্ষমা করে দেওয়া, কারণ একটা নিয়মই আছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার পরে যে বিরোধী গোষ্ঠী থাকে, যারা জল্লাদ কি নৃশংসভাবে মেধাশূন্য আমার বুদ্ধিজীবীদেরকে শিয়াল কুকুরে কামড়ায় কামড়ায় খাইছে, জবাই করে, হাত বিচ্ছিন্ন করে, চোখ তুলে ঘরে ঘরে ঢুকে, ঘরে ঘরে কি পাইকারা চিনত, পাক্কা হানাদাররা চিনত, ওদেরই দোসররা দেখিয়ে দিয়েছে, তালিকা করেছে। সর্বনাশ, দেশ স্বাধীন হয়েছে, বিজয় হয়েছে এক সাগর রক্তের বিনিময়, 2-3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে। কি ভয়ঙ্কর, এখনো কিছু মনে আছে। পুরো বাংলাদেশটা জ্বালিয়ে পুড়িয়ে মিল কল কারখানা সব মেধা শূন্য লুটপাট তো করেই আসছে 24 বছর, 47 থেকে 1971 16ই ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের কোষাগারে মনে হয় 10 টাকাও ছিল না, কিছুই ছিল না। সেই রাজাকার আলবদর আল শামস একটি কথা, একটা গোষ্ঠীর কথা বলে না, শান্তি কমিটি, ছাত্র সংঘ, শান্তি কমিটির কথা কিন্তু কেউ বলে না। রাজাকারদেরই একটা অংশ, তাদের দ্বারা সারা বাংলাদেশে তারা নিজ হস্তেও করেছেন, যা মিডিয়া দেখলাম, এখনো আছে, কিছুক্ষণ আগেও দেখলাম। তখনকার দৈনিক মিল্লাত পড়ে দেখেন তাদের কথাগুলি, আজাদি পড়ে দেখেন তাদের ভাষ্যগুলি দেখেন। আজ তারা এই স্বাধীনতাকে বিকৃত, ঘৃণিত রাজাকারকে বলে জাতির পিতা। হোসেন শহীদ সরওয়ার্দী
থেকে শুরু করে একে ফজলুল হক, আরো আছে, তার পরবর্তী মাওলানা ভাসানী, সবারই স্বপ্ন ছিল কিন্তু স্বাধীনতা। কিন্তু বঙ্গবন্ধু জাতির জনকের যে দূরদর্শী নেতৃত্ব, মানুষের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে ভালোবাসা, তার নেতৃত্বে কিন্তু 7.5 কোটি লোক একই বিন্দুতে মিলিত হয়ে ফলেই স্বাধীনতা সম্ভব হয়েছে। যে গোষ্ঠী, যে পাক হানাদার পাক্যাদের যে গোষ্ঠীটি এখন মহিরুহে রূপান্তরিত হয়েছে, এই ভারত বিরোধিতা, ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষী পাদ মারলে ভারতে মারছে, সে ছোট কাল থেকে শুনে আসছি জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি খুলে ধুতিহীন, মানে হলো জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি খুলে ধুতিহীন। হিন কথাটা নোয়াখালী শব্দ, লুঙ্গি খুলে দুতি পর। মহিলারা সিঁদুর পরবে, হিন্দু হয়ে যাবে। এইগুলো 47 আছে দেশভাগের সময়, ভারত বিরোধিতা। আবার ভিতরে ভিতরে কিন্তু আবার অন্য খেলা খেলতো। স্বাধীনতার কথাই বলি, এটা নরপিশাচ। আমি 13 তারিখ রাত্রে মিরপুর বেনারসি পল্লীর 10-এ জল্লাদখানা দেখে আসলাম। এর আগেও দেখে আসছি। একটা কূপ, রায়ের বাজার বৌদ্ধভূমি। মিরপুরটাকে বৌদ্ধভূমি বললে অনেকে চিনে না, জল্লাদখানা বলতে হয়। জবাই করে ফালা রাখতো একটার পর একটা। আর সে শহীদুল্লাহ কায়সারকে, এটি হলো বিহারি পাকিস্তানিদের একেবারে খাঁটি রক্ত। আর এই দেশীয় প্রেতাত্মারা যারা, তারাও কিন্তু পাকিস্তানি রক্ত। এই কথাটি খুঁজে পাওয়া যাবে ইয়া খানের কিছু লেখা পড়ে দেখবেন, এক জায়গায় আছে যে আমরা যে স্বাধীনতার সময় যে বীজ রেখে আসছি 50 বছর পরে ফলন দিবে। এই আজকের যা ঘটছে এইটি হইল তার এই ফলনের ফসল। যতই রাষ্ট্রপতি হোক না কেন, মিথ্যা মিথ্যাই থাকে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তবে আবারও বলি, স্বাধীনতার পরবর্তীতে জাতির জনকের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, আরো কঠোর হওয়া উচিত ছিল, এত মানবিক হওয়ার কথা উচিত ছিল না, নির্বংশ করে দেওয়া উচিত ছিল। এবং তাই করে বিশ্বে বহু দেশে এই ঘটনা ঘটেছে, এখনো বিচার চলছে। দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, পালিয়ে গিয়েছে, সাজা দিয়েছে, কিন্তু এই মানবিকতাই আজকে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য বিপজ্জনক। একের পর এক আঘাত, স্বাধীনতার পর আঘাত, আসতে 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 আঘাত এই 55 বৎসরে পড়ল। আগে বলতাম সুদান, সোমালিয়া, এই সেই, রোমানিয়া, এখন বর্তমানে পৃথিবীর সবাই আপোষ করছে, শত্রু মিত্র হচ্ছে, বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ হচ্ছে, বিজ্ঞান গবেষণা চলছে, এগিয়ে যাচ্ছে, অর্থনীতি সমৃদ্ধতা, শিক্ষিত জাতি তৈরি করার দিকে মনোযোগ হচ্ছে, গবেষণার দিকে মনোযোগ হচ্ছে। আর এই বাংলাদেশটিকে ওই প্রেতাত্মাদের কারণে বারবার হোঁচট খাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস, কত খাইতে গেলে ভারত, খাইতে গেলে কারণ, ভারত কি আমার মা বোনদের কারো ইজ্জত নষ্ট করছে? ভারত কি আমার জমি নিয়ে গেছে?
ভারতের খাবার, পোশাক আশাক আর আমাদের পোশাক আশাক অমিল আছে। ভারতের বৃহৎ অংশ বাঙালি, বাংলা ভাষা, আমরাও বাঙালি, বাংলাদেশের বাঙালি, কোনো অমিল তো নেই। এই ভারতের সহযোগিতায় হাজার হাজার সোলজার তাদের মারা গেছে, আমাদেরকে সহযোগিতা করেছে। না হলে তো এই পাইক্যাদের মতো এই নরপিশাচদের কাছ থেকে স্বাধীনতা 9 মাসে আসা উচিত হয় নাই। তবে তৎকালীন নেতৃবৃন্দ একটা ভুল করেছেন, কয়েক বৎসর চালানো উচিত ছিল, তারপরে বুঝতে কত দানে কত চাল। স্বল্প সময় পেয়ে গেছে তো। ভারত কোন দিক দিয়ে আমার জমি নিয়ে গেছে? ভারত আমার দেশে কোন জায়গায় হত্যাযজ্ঞ করেছে, দর্শন করেছে? বরঞ্চ এই কিছুদিন আগে রাষ্ট্রের যখন জমি নিয়ে বিরোধ থাকে, সীমানার বিরোধ থাকে, যুদ্ধ লেগে থাকে, হতে থাকে যুদ্ধ, খুন খারাপি চলতেই থাকে। ইউক্রেন দেখেন, ওইদিকে ফিলিস্তিন আর ইসরায়েল দেখেন, আরো কত কিনা রাষ্ট্র আছে, কিন্তু ভারতের সাথে আলাপ আলোচনা করে নিঃশব্দে কি নীরবে সুন্দরভাবে আমাদের পাটগ্রাম বা যে আমাদের যে ছিটমহলগুলি ছিল কিভাবে বন্টন হয়ে গেল। ভারত কি বেশি জায়গা নিয়ে গেছে? না। কিভাবে বিশাল ধনভাণ্ডারের বিশাল বাংলাদেশের মতো 2টা বাংলাদেশ হবে সাগর সীমানা আমরা পেলাম? কি যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে? ভারত নিয়ে গেছে বঙ্গোপসাগর বাংলাদেশের অংশ। বরঞ্চ যে সীমানা যে কিছুদিন কয়েক বছর আগে যেটা হলো ছিটমহলগুলির, বাংলাদেশে যারা আসবে বাংলাদেশে আসতে সীমানা নির্ধারণ হয়ে গেল, যারা ইন্ডিয়া যাবে ইন্ডিয়া চলে গেলে সীমানা নির্ধারণ হয়ে গেল। কোন শান্তি! একেবারে শান্তির মাধ্যমে আমরা চারিদিকে হলো, একদিকে বঙ্গোপসাগর, চারিদিকে হলো ইন্ডিয়া। সারাক্ষণ ভারত বিশ্বে ছোট কাল থেকে শুনে আসতেছি, এখন তো আরো ভয়ানক ভাবে। আর পাকিস্তানিরা যে আমার 2টা হিসাব দেয় নাই, 47-এ না, যখন 47-এ যখন ব্রিটিশ ভারত আলাদা হয়, এর পরবর্তীতে ব্রিটিশে থাকা অবস্থায় দ্বিজাতি তত্ত্বের একটা ফালতু তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান আলাদা করে দেয়। কিন্তু ব্রিটিশরা তৎকালীন ভারতবর্ষের পাওনা অর্থ ফেরত দিয়েছে। সে 2 ভাগ করে দিয়েছে, 1 ভাগ পেয়েছে ভারত, 1 ভাগ পেয়েছে পাকিস্তান। আমরাও পাকিস্তানের অংশ ছিলাম। আমরা স্বাধীনতা পাওয়ার পরে আমাদের সে ব্রিটিশ থেকে পাওয়া আমাদের হিস্সাটা কোথায়? এটা তো কেউ বলে না, কোনো মিডিয়াতে কথা বলে না, শুধু বলে 47 পর 71 পর্যন্ত তো একেবারে সর্বনাশ করে আমার মাটি, আমার পাট থেকে শুরু করে যা আছে সব লুটপাট করে ওগুলো ভোগ বিলাস করেছে। কিন্তু 47-এ যে ব্রিটিশ থেকে পাওনা সেটি তো পাকিস্তান দেয় নাই। পাকিস্তানকে মিথ্যুক জাতি, সন্ত্রাসী রাষ্ট্র, ওরা ওদের প্রোডাকশনিটি বলতে করেছে না, ওরা ওদের উৎপত্তি হলো ওরা নোংরামি, ন্যাকামি, চুরি, বাটপারি। সে পাখিরা আছে 2টি হিস্সা। আজ পর্যন্ত এত পাখি 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 সারাক্ষণ দুঃখতে দুঃখতে তার ধর্মকর্মই ভুলে গেছে মনে হয়, হিস্সা আদায় করতে পারে না। বরঞ্চ দেখা যায় কিছুদিন আগে এত উদ্ধত্তপূর্ণ সাহস একজন মেজর জেনারেল, তার যে লাঠি থাকে এই লাঠি না, যিনি রাষ্ট্র পরিচালনা করছেন প্রধান ব্যক্তি, তার সামনে লাঠি নিয়ে এসে এটি কিন্তু বাংলাদেশও আইন আছে, এটা কিন্তু
আইন অমান্য করা হয়েছে। এটি একটি অপরাধ করেছে আইনগত। সে পাকিস্তানি মেজর জেনারেল বর্তমান যে মনির আছে সেনা প্রধান, তার দ্বিতীয় ব্যক্তি মির্জা, সে মির্জা লাঠি নিয়ে আসে। এর থেকে আর কি হতে পারে? যাই হোক, এই বিজয়ের মাসে আমরা বিজয় পালন করতে পারছি না। সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে, বাজারে, স্কুলের মাঠে, ঢাকা স্টেডিয়ামে, শিল্পকলায়, সর্ব জায়গায় বিজয় উৎসব পালন করা হতো। আর সেটিকেও আঘাত প্রতিঘাত করে নিস্তব্ধ করে রাখছে। যারা করছে ওরা কে? ওরাই রাজাকারের বংশধর, নাতিপুতি। আর ইয়া খান যে বলেছিল বীজ রেখে গেছে, সেই বীজ থেকে বাড়তে বাড়তে ফল অনেক হয়ে গেছে। এরা ঘুমাইতেও দেখে ভারত, টয়লেটে গেল ভারত, পাখি দেখে না। যে আমাদের মা বোনদেরকে আমাদের রক্তের গঙ্গা বয়ে দিয়ে মেধা শূন্য জাতি করে দিয়ে লুটপাট করে সব সর্বনাশ করে দিয়ে মাটি শুদ্ধা নিয়ে গেছে। এত অপকর্ম করার পর এখানে আবার পাখির পক্ষে স্লোগান দেয়। নির্লজ্জ এগুলি। এই বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা। তবে ওই ফলন, ইয়া খানের ফলন যা হয়েছে, দূষিত ফলন, বেশি দিন টিকবে না। 90% উপরে এ দেশের মানুষ স্বাধীনতার সময় ছিল বাংলাদেশ বিরোধী, ভারত বিদ্বেষী, তার আগেও ছিল ভারত বিদ্বেষী। কিন্তু এইবার যেটা করতে হবে, সঠিকভাবে, যেহেতু এখন আমরা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে আন্তর্জাতিক বিশ্বে যে এদেশে বাংলাদেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী, রাজাকার, আলবদর, আলসাম শান্তি কমিটি, দেশদ্রোহী, এদেরকে এখন যেটা হবে, হয়তো স্পার না হয় ওস্পার। এত পাখি পাখি বলে, আরে ভাই শান্তিপ্রিয় ভাবে যাও গিয়ে না। এখন তো আবার বিষও ফ্রি করে দিছে, বিষও লাগে না, যাও কি ওখানে বসবাস করে নিরিবিলি। এই দেশটার ভিতরে আঙ্গুল ঢুকা দিছে কেন? দিচ্ছ তো আঙ্গুল ঢুকা। রাজাকার আলবদর মা বোনদেরকে উঠায় নিয়ে দিয়েছে, নিজেরও আমোদ ফুর্তি কম করে নাই, আর নির্যাতন করছে। এই আমোদ ফুর্তি ওরা করছে, আর আমাদের দেশের মা বোনরা বলতেও কষ্ট হয়, বুক ফেটে যায়, রক্তক্ষরণ হয়। রাজাকারকে রাজাকার বলা যাবে না, খুনিদেরকে খুনি বলা যাবে না, রাষ্ট্রদ্রোহীকে রাষ্ট্রদ্রোহী বলা যাবে না। আজ আবার আজব আজব কথা শোনা যাচ্ছে। একটা কথা বলবো, ইতিহাস ছাড়ে না। যারা পাখি দূষক, এই দেশে আর না থেকে ওই দেশে চলে যান। এই দেশে আমরা আছি, আমরা থাকি, ধ্বংস করবেন না। অনেক বেঈমানি করা হয়েছে, মিথ্যার উপরে মিথ্যা, ছোট কাল থেকে শুনে আসছি। এখনো 60-এর উপরে বয়স হয়ে যদি হয়ে যায়, তারপরে শুনে যাচ্ছি। আর মারা যায় না। বর্তমান প্রজন্ম
তাদেরকে বলবো, পড়ো, জানো, শিখো। রাষ্ট্রদ্রোহী রাজাকার আলবদরে বাচ্চাদেরকে প্রত্যাখ্যান করো, সামাজিকভাবে বয়কট করো। সঠিক মুক্তিযুদ্ধকে আবার ফিরিয়ে আনো, না হলে রাষ্ট্র গঠন করতে পারবা না। সে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত হব। এমনি তো শিক্ষা নেই, তার ভিতরে পুরোপুরি শতভাগ অশিক্ষিত হয়ে থাকবো। ধর্মের দোহাই দিয়ে বিজ্ঞান শিখে না, পদার্থ বিজ্ঞান শিখে না, রসায়ন শিখে না, দর্শন শিখে না। রাষ্ট্রকে ঘোড়ার ডিম দেয়া? আমি তো একজন মুসলমান। আমার সারে গত কয়েকদিন আমার বেশ অসুস্থ, উঠতে পারছিলাম, জ্বর এবং অন্যান্য কারণে আমি আমার স্মৃতিসৌধ যেতে পারিনি। শুধু রাত্রেবেলা বুদ্ধিজীবী এটা দেখে আসছিলাম 14 তারিখে, আর জল্লাদখানা দেখে আসছিলাম, কিন্তু 14 তারিখ সকালে যেতে পারিনি অসুস্থতার কারণে। খুব কষ্ট পেয়েছি। তাই বলবো, এর একটি রাষ্ট্র ছোটখাটো জিনিস নয়। ইতিহাসের বিকৃতি করা অধিকার কাউকে দেওয়া হয় নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে মাওলানা ভাসানী পর্যন্ত সবাই স্বাধীনতা চেয়েছেন, কিন্তু নেতৃত্বের কারণে এবং পরবর্তীতে বয়সের কারণে তারা জাতিকে একত্রিত করতে পারেন নাই। করেছেন কে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো ওনার নেতৃত্বে এবং তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, স্বাধীনতা পেয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, সত্য কথা। মুক্তিযুদ্ধরা ছিল সাধারণ, আওয়ামী লীগেরও ছিল, অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দলেরও ছিল, আর সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কিছু চাওয়া পাওয়ার জন্য নয়। কি একটি স্বাধীন রাষ্ট্র পাব, পাইকাদের জুলুম থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে। ওদের তো কোনো মা বোন আছে কিনা সন্দেহ। আন্তর্জাতিক বিশ্বে ধিক্কৃত এই বাংলাদেশটা যখন রাইজিং হচ্ছে, তখনই আঘাত। মিথ্যা, যা কিছু বলা হচ্ছে সব মিথ্যা। একটি গত 16 মাসে 17 মাসে একটি কর্ম নেই যে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। প্রিয় শ্রোতাবৃন্দ, আমার এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ একটা জিনিস দেখেন, পাইকাদের সাথে আমাদের কি সম্পর্ক? হাজার হাজার মাইল দূরে যাইতে হবে, আবার ভারতের উপর দিয়া, নদীতেও সম্ভব না। কৃষ্টিতে, কালচারে, আশাকে, পোশাকে, খাবারে, দাবারে, ভাষায় আমাদের মিল নেই। আমাদের মিল ভারতের সাথে, ভারতবর্ষের সাথে, আশাকে, পোশাকে, খাওয়ায়, দাওয়ায়, সবকিছুতে। বারবার আঘাতের কারণে হয় না গবেষণা, পড়ানো হয় না পদার্থবিদ্যা। আমি মুসলমান, আমি গর্বিত, মুহাম্মদের উম্মত। এক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, আমরা বিশ্বাস করি। অলিতে গলিতে সারা বাংলাদেশে মাদ্রাসা, ডায়াগনিক সেন্টার থেকে ভয়ানক অবস্থা। কি হচ্ছে? আমরা তো কোরআন শরীফ পড়েছি, তার একটা সিফরা কায়দা কি বলতো, আর একটা প্রাথমিক যখন শুরু করে আরবি, আমরা আরবি শিখতাম, তারপরে আস্তে আস্তে কোরআন। এই মাদ্রাসাগুলিতে কি হচ্ছে? কোরআনে হাফেজ, ঠিক আছে, আর আমি কোরআন হাফেজ হলাম, কোরআন আমাকে কি বলছে? কোরআনে আমার যা আছে, হাদিসে আমারে কি বলছে? ওখানে কি পড়ানো হয়? কোরআন পড়বে, হাদিস পড়বে, দর্শন পড়বে, গণিত পড়বে, রসায়ন পড়বে, ফলিত বিদ্যা পড়বে, তারপরে তো একটা
রাষ্ট্র উন্নয়নের দিকে যেতে পারে? ধর্ম তো কারোর সাথে বিদ্বেষ শিখে না, জবাই করা শিখে না। জবাই করলে যদি জান্নাত পাওয়া যায় না, একবার জবাই করে নিজে আরেকজনকে দিয়ে জবাই হন, গিয়ে জান্নাত যান দেখে আসেন। যান না ফিলিস্তিনে, শহীদ হয়ে আসেন, যুদ্ধ করেন, আমাদেরকে নিয়ে যায়। কিন্তু এই দেশটাকে কেন? ওয়াজ মাহফিল ছোটকাল থেকে শুনছি, সুন্দর হতো। ধর্মীয় শিক্ষা যারা আমরা বেশি বুঝি না, ধর্মীয় গুরুরা ওয়াজের মধ্যে বুঝাতেন, এবং অন্য ধর্মরা যদি আকৃষ্ট করতে হবে, ধর্মীয় গুরু পণ্ডিতরা তাদের আচারে ব্যবহারে তাদের যুক্তিতে, তখন এক ধর্ম আরেক ধর্ম গ্রহণ করে। আবার অনেকে কোনো ধর্ম গ্রহণ না করলো, সমস্যা কোথায় আপনার আমার? জোর করে তো কোনো কিছু হয় না। আর বিগত বেশ কয়েক বছর যাবৎ দেখেছি ওয়াজ ভাবে, এখন তো দেখছি ধর্মীয় কথা কি হয়, ধর্মের কথা তো তত শালীন, এত মাধুর্যপূর্ণ হয় কি? ওই মাদ্রাসা ওইখান থেকে উঠা আইসে যা খুশি তাই বলে যাচ্ছে। আর বেশিরভাগে থাকে রাজনীতিতে। ওরা রাজনীতি কি বুঝে? ওরা পড়ে দর্শন, ওরা পড়ে ফলিত বিদ্যা, ওরা পড়ে রসায়ন। ওই মাদ্রাসার ছেলেগুলি ওরা জানে এক জিহাদ। আর যত পারো বিয়ে করো, বাচ্চা পয়দা করো, আপাত মস্তক ঢেকে রাখো, ভালো বাতাস ঢুকবে না, শালক সাকরা অসুস্থ হয়ে যাবে। নারীর স্বাধীনতা বলতে কোনো কিছু নেই। ধর্ম তো তাই বলে না, যার মতো সে চলবে, দেশপ্রেমিক হয়ে চলবে, নিজেকে ভালোবাসবে, নিজের দেশকে ভালোবাসবে, জ্ঞান অর্জন করবে, বিজ্ঞান জানবে, গবেষণা করবে। আজ পৃথিবীর সব জায়গায় উত্তর। আমি কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম, ইথিওপিয়া, যাকে বলতে সত্যি অত্যন্ত দুর্দশাগ্রস্ত একটা রাষ্ট্র, সেই ইথিওপিয়া আজ কোথায় গিয়েছে? সেই ইথিওপিয়াতে আমাদের পার্শ্ববর্তী ভারতের নরেন্দ্র মোদীকে যে সম্মান দেখালো, তার মানে তারা সভ্য হয়ে যাচ্ছে। আর আমরা সভ্য জাতি ছিলাম, কিন্তু অসভ্য জাতিতে পরিণত করছে একমাত্র ধর্মীয় গোড়ামি আর পাক্যাদের প্রেতাত্মা এখানে রেখে যাওয়া বীজের কারণে। যাক, দেশ আমাদের। আমি বাংলাদেশ কংগ্রেস করি, আমি অন্য কোনো রাজনীতি করি না, কিন্তু আমার রাষ্ট্রের মুক্তিযুদ্ধের সংগঠিত করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতীতে যারা মুরব্বী রাজনীতিবিদরা ছিলেন, মাওলানা ভাসানী শ্রদ্ধেয়ভাজন, উনি সময়কার, উনিও বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম পর্যন্ত উনি বলেছেন, কিন্তু নেতৃত্ব দিয়ে পুরো জাতিকে একত্র করে স্বাধীনতা করতে পারেন নাই। ওটি করিয়ে দেখিয়েছেন একমাত্র বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা যেই দলে করি না কেন, যেই মতাদর্শ হই না কেন, আমাদের কাজ তো হবে রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রের উন্নয়নের জন্য, ধর্মীয় গোড়ামির জন্য না। আমরা এমন একটা কালচার, এমন একটা সংস্কৃতি, আমরা সকল ধর্মের বসবাস করি একই সমাজে, সে জায়গা বিদ্বেষ, খুন, হত্যা, মৃত ব্যক্তির রক্ষা নেই। যাই হোক, এই বিজয়ের মাসে এই 90 ভাগ জাতি যারা দেশকে ভালোবাসেন, তাদেরকে শপথ নিতে হবে আরেকটি মুক্তিযুদ্ধের। সেই মুক্তিযুদ্ধ আগে ছিল আমার স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, আমার সামাজিক মুক্তির জন্য। আমরা পেয়েছি, সার্বভৌম হয়ে গেছে, কোনো সালায়ান নিতে পারবে না। কিন্তু এখানে যে বীজগুলি রয়ে গেছে, এদেরকে এখন শনাক্ত হয়ে গেছে, তারা
রাষ্ট্রবিরোধী স্বাধীনবিরোধী মিথ্যুক পাশ্চাত্যের প্রেতাত্মা পাশ্চাত্যের প্রেতাত্মা যেহেতু নির্ধারণ হয়ে গেছে, তাহলে এখন এদেরকে নির্মূল করে সুষ্ঠুভাবে হতে হবে। প্রয়োজনে আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, অভ্যন্তরীণ যুদ্ধ। যে আস্ফালন, ভারত বিদ্বেষ এখন আর খাবে না, কারণ ভারত এমন কোনো কাজ করে নাই। পাইকারা কাজ করেছে, আকাম করেছে, এখনো করেছে। পুরা ইউরোপ ঘুরে এসেছি আমি, উন্নত দেশগুলি কোনো পাকিস্তানিকে পছন্দ করে না। ওরা চুরি করে, ডাকাতি করে, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর নোংরা কাজ করে, আর উৎপাদন করে হলো সন্ত্রাস আর ভয়ঙ্কর জঙ্গি। ওদের মূল্য কি? সেটাকে ওখান থেকে ট্রান্সফার করে বাংলাদেশে। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচুন প্রিয় দেশবাসী। আমাদের বাংলাদেশ কংগ্রেস সুষ্ঠু ধারা রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি, পরমত সহিষ্ণুতার রাজনীতি, ধর্মীয় স্বাধীনতার রাজনীতি। বাংলাদেশ কংগ্রেসই একমাত্র রাজনীতিতে বর্তমানে যারা সম্প্রীতির রাজনীতি করে, যারা হিংসার রাজনীতি করে না, ঘৃণার রাজনীতি করে না। এই বাংলাদেশ সরি বাংলাদেশ কংগ্রেসের ধারা অনুযায়ী রাজনীতি করুন। যে আপনি যে রাজনীতি করেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করুন, দেশকে গড়ুন। বিজয়ের মাসে শপথ গ্রহণ করুন। আর আমরা রাজাকার, আলবদর, আলসাম, শান্তি কমিটি, পাখিদের প্রেতাত্মা, সাম্রাজ্যবাদের দালাল আর দেখতে চাই না। আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোনো ধরনের ইয়াই এখানে রেখে যাওয়া বীজ দেখতে চাই না। আমরা বাংলাদেশ কংগ্রেসরা যারা ধর্ম নিয়ে উগ্রতা সৃষ্টি করে, যারা ধর্ম নিয়ে ধর্ম ব্যবসা করে বাংলাদেশটাকে অন্ধকার গর্তে ফেলে দিচ্ছে, অবশ্যই প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আসুন আবার দেখুন, এই বিজয়ের মাসে অন্যদিকে আবার আমরা অত্যন্ত শোকাহত, কারণ বিজয়ের তার ঠিক প্রাককালে 10 থেকে শুরু হয়েছে, 14 তারিখে ভয়ঙ্কর ঘটনা হয়েছে, আমার মেধা শূন্য যাত্রী পরিণত করে দিয়েছে। তাই তো শোকাহত। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। তাই আজকে বিজয়ের মাসে এই দিনে সবাই কাছে একটা আকুল আবেদন, দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসুন। যে ধর্ম পড়ুন, চর্চা করুন, গবেষণা করুন, খুবই ভালো। পাশাপাশি গণিত পড়ুন, পলিতবিদ্যা পড়ুন, রসায়ন পড়ুন, দর্শন শাস্ত্র পড়ুন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যান, রাষ্ট্রের বিরোধী শক্তিকে প্রতিরোধ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুষ্ঠু ধারা রাজনীতি। বাংলাদেশ কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যা আদর্শিক। এখানে কোনো ধর্মান্ধ নেই, এখানে কোনো চোর, বাটপার, মিথ্যুক, দালাল, মাস্টার নেই। একটা আদর্শিক রাজনীতি বাংলাদেশটাকে একটা আধুনিক সভ্য রাষ্ট্র গঠনে যা যা করণীয় সেটাই করতে পারে বাংলাদেশ কংগ্রেস। কারণ বাংলাদেশ কংগ্রেসে আছে সেই ধরনের ব্যক্তিরা, আছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কামার, কুমার, তাঁতি, জেলে, জজ, ব্যারিস্টার, প্রফেসর। চান্দাবাজি টাকা নাই কিন্তু। তাই এখানে মাস্তান, দালাল, ধর্ম ব্যবসায়ীদের জায়গা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যেহেতু এই মাস বিজয়ের মাস, জয় বাংলা, স্বাধীনতার স্লোগান, তাই আমি বলবো গর্জে উঠুন বাঙালি। প্রয়োজনে আবার যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করুন,
অভ্যন্তরীণ যুদ্ধ, দেশ থেকে পাইকাদের প্রেতার থেকে এখানের বিস্তারকে সাম্রাজ্যবাদের দালাল দেখে যারা আমার রাষ্ট্রকে ধ্বংস করছে তাদেরকে বিতাড়িত করার জন্য। জয় বাংলার স্বাধীনতা আমার স্লোগান, কারো ব্যক্তিগত বাপদাদা কোনো দলীয় ব্যক্তির এটা স্লোগান হতে পারে না। তাই তো আমি বলি জয় বাংলা, জয় বাংলা। আবার হন একসাথে, আবার তৈরি করুন। এই দেশ থেকে নরখাদতে বিতাড়িত করে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করতে হবে। 100 বছর পিছিয়ে গেছে, আবার পুনরুদ্ধার করি। আসুন আমরা সবাই একই হাতে শপথ দিয়ে বলি জয় বাংলা। বাংলা আমাদের, জয় বাংলা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল দলের, মুক্তিযুদ্ধের সকল জায়গার বাংলাদেশের জাতির জনক, এতে কোনো সন্দেহ নেই। আমি বাংলাদেশ কংগ্রেস হতে পারি, কিন্তু বাস্তবতাকে, সত্যকে যারা অস্বীকার করে ওরা হলো মিথ্যু। যারা দেশকে ভালোবাসে না ওরা মিথ্যাই বলবে, অভিনয় করবে, ধর্ম ব্যবসা করবে, তাদের যা খুশি তাই করবে, কারণ ওদের চরিত্র খারাপ, ওরা মিথ্যু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, নিজের সমাজের প্রতি খেয়াল রাখুন, দেশের প্রতি খেয়াল রাখুন। দেশপ্রেমী মানের অঙ্গ। আসসালামু আলাইকুম।